এই লেকচারে আমরা শুরু করব ফুললি অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক। গত লেকচারে আমরা ডাইরেক্ট ম্যাপিং কনসেপ্টটা ক্লিয়ার করে এসেছি, তার আগের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ ম্যাপিংটা ক্লিয়ার করেছি। যারা এখনো এই দুটো ভিডিও দেখেনি, প্রথমেই বলবো এই ভিডিওটা কন্টিনিউ করার আগে ওই দুটো ভিডিও তোমাদের দেখতেই হবে, কেন কি দিজ আর অল ইন্টারলিঙ্ক কনসেপ্ট, মানে কিন্তু একই সাথে কনসেপ্টে এগাচ্ছে। ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি স্প্লিটে করছি, কিন্তু তোমরা কিন্তু ওই দুটো ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি হয় আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা এই ভিডিওর যে ডিসক্রিপশনে কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের প্লেলিস্টে ওখানে মেনশন করা আছে, ওখানে দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, ওখানে ক্লিক করে গিয়ে একবার ওই প্লেলিস্টের আগের দুটো ভিডিও একদম সিরিজে দেওয়া রয়েছে, দেখে তারপরে তোমরা এটা দেখো, নাহলে একদমই বুঝতে পারবে না। কেন কি আমরা এখানে যখন আমরা ফুল অ্যাসোসিয়েটিভ টেকনিকটা কেন এসছে, সেটা কিন্তু আমরা ডাইরেক্ট ম্যাপিং এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেই ডিসঅ্যাডভান্টেজটাই এখানে আমরা প্রথমে আলোচনা করে কিন্তু আমরা এই কনসেপ্টে কিন্তু মুভ অন করবো। তাহলে তোমরা যদি ডাইরেক্ট ম্যাপিংটাই না জানো কি করে হয়েছে, তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই এটা বুঝতে পারবে না। তো যাই হোক, ধরে নিলাম তোমরা জানো, তো আমি এগিয়ে যাচ্ছি যে ডাইরেক্ট ম্যাপিং টেকনিকে কি ডিসঅ্যাডভান্টেজ ছিল। তাহলে দেখো, ধরে নাও আমরা অলরেডি জানতাম ডাইরেক্ট ম্যাপিং এর ফর্মুলা কি ছিল। আমরা জানতাম কে মড এন। কেটা কি বলছিল? নাম্বার অফ ব্লক বলেছিলাম, আর এনটা হচ্ছে নাম্বার অফ লাইন ইন দ্য ক্যাশ। এই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি তোমরা যদি লাস্ট ভিডিওগুলো দেখে এসছো তোমরা কিন্তু বুঝতে পারছো, আর নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবেন। আমি একই এক্সাম্পল দিয়ে এগুলো সব বোঝাচ্ছি। ক্যাশ হচ্ছে, ক্যাশের সাইজ হচ্ছে 16 ওয়ার্ড কি জিনিস না জানলে তোমাদের ওই ভিডিওটা দেখে নিতে হবে, আগের দুটো ভিডিও। আর র্যাম হচ্ছে তোমাদের 128 ওয়ার্ডস। সিরিজে দেখো, যখন দেখবে যে কোনো ভিডিও সবই সিরিজে দেখলে জিনিসটা বুঝতে পারে, নাহলে কিন্তু কোনোভাবেই তোমরা বুঝতে পারবে না। তো সেই সূত্রে আমরা বললাম যে কে মড এন ফর্মুলা দিয়ে কিন্তু ডাইরেক্ট ম্যাপিং টেকনিকটা আমাদের বিল্ড আপ হয়। তাহলে সেই সূত্রে আমাদের এখানে আর কি বলা ছিল লাস্ট ভিডিও থেকে মোটামুটি যদি বলি, ব্লক সাইজ বলা ছিল বিএস লিখলাম, যেটা 4টে ওয়ার্ডের। তাহলে নাম্বার অফ ব্লক কতগুলো আছে মেন মেমোরিতে, সব কিছু সেম লাস্ট ভিডিওতেও দেখেছিলাম। নাম্বার অফ, আমি যদি ব্লক যদি মেন মেমোরির কথা ভাবো, তাহলে 128খানা টোটাল ওয়ার্ড আছে, আর এক একটা ব্লকে 4টে করে ওয়ার্ড থাকবে, তাহলে টোটাল হচ্ছে 32খানা কিন্তু আমাদের কত 32খানা কি ব্লক কিন্তু আছে। এরকম আমাদের ক্যাশ হচ্ছে 16খানা ওয়ার্ডের। তাহলে নাম্বার অফ লাইন কি করে বার করবে? আমি কিন্তু এটা লাস্ট ভিডিওতেও বলেছি, নাম্বার অফ লাইন হচ্ছে তোমাদের টোটাল যেটাতে ক্যাশ সাইজ 16 ওয়ার্ড ডিভাইড বাই নাম্বার অফ তোমাদের এক একটা লাইনে কতগুলো করে, মানে এক একটা লাইন সাইজ ডিভাইড বাই লাইন সাইজ। এক একটা লাইন সাইজ মানে সবসময় মাথায় রাখবে যে ব্লক সাইজ আর লাইন সাইজ কিন্তু সবসময় সিমিলার। লাস্ট ভিডিওতেও বলেছি আমি। তো ব্লক সাইজ বলে দিয়েছিল এখানে 4 ওয়ার্ড, তাহলে লাইন সাইজও 4 ওয়ার্ড হবে। কারণ কি বলেছিলাম, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন আটকানোর জন্য এগুলো ইউজ করি। কাটাকুটি করলে এখানে কিন্তু 4 হয়ে যাবে। নাম্বার অফ লাইন 4। তাহলে আমাদের যে কোনো ব্লক তোমরা ভাবো, দেখো B0 মানে 0কে যদি আমি মড করি 4 দিয়ে, কি পাবো? 0 পাবো। তার মানে গল্পটা কি, ধরে নাও আমি যদি ব্লক 0কে আমি যদি ক্যাশে আনতে হয়, তাহলে কোথায় বসবে? সবসময় লাইন 0তে বসে। এটা আমি কিনা লাস্ট ভিডিওতে আমি বলেছি যে প্রত্যেকটি ব্লক কোন লাইনে বসবে এটা কিন্তু ফিক্সড করে দেওয়া রয়েছে। এইবার মেন প্রশ্নটা ভাবো, ধরে নাও এইবার আমাকে ব্লক B4 কে ধরে নাও কোনো কারণে ক্যাশে বসাতে হবে। তো সেম যদি ফর্মুলা আমরা ফেলি, কে মড এন মানে 4 mod 4 করলেও কিন্তু আমাদের ভ্যালু 0, তার মানে আমাদের এই লাইন নাম্বার 0তে বসাতে হবে। এবার দেখো, লাইন নাম্বার 0তে অলরেডি কিন্তু B0 বসে রয়েছে। এবার হয় তোমাকে B0 কে বার করে B4 বসাতে হবে। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে স্যার, আমার তো L1 L2 L3 তো খালি পড়ে রয়েছে, কেন আমি B0 কে বার করব, করে আমি B4 কে বসাবো? B0 কে বার করা মানে হচ্ছে ক্যাশ মিস। অলরেডি ক্যাশ মিস হয়ে গেছে বলে তুমি এখানে এসছো। ঠিক আছে, প্রথমেই আমাদের ওএস কি করবে, যেটা লাস্ট লেকচারে বলেছি, প্রথমেই আমাদের ওএস কিন্তু ক্যাশে গিয়ে দেখবে যে পাওয়া যায় কিনা। ক্যাশে না পাওয়া গেলে কিন্তু র্যামে যাবে। তো অলরেডি তো B0 রয়েছে, তো অলরেডি আমি জানি যে B4 কে বসাতে গেলে আমাদের L0তেই বসাবো। এটাই হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং টেকনিক বলেছিল। সেই তো অলরেডি তো ওখানে B0 তার মানে নেই। তার মানে হয় তুমি আমাদের যেটা ক্যাশ রিপ্লেসমেন্ট পলিসি আছে, সেটা দিয়ে তুমি B0 কে বার করে B4 কে ঢোকাও, এক হতে পারে। আর না হলে তুমি আর কোনো অপশন তো নেই, তো B0 কে বার করতেই হবে। কারণ কি তোমার সবসময় ফিক্স যেটা, সবসময় B4 কিন্তু L0তেই বসবে, যেখানে অলরেডি B0 বসে আছে। কিন্তু তোমাদের 3খানা কিন্তু লাইন খালি আছে। L1 L2 L3 যে তিনটে যে বলতে পারো যে লাইন অফ ক্যাশ রয়েছে, 3টে ব্লক বলতে পারো ক্যাশের, বা 3টে লাইন অফ ক্যাশ কিন্তু খালি রয়েছে। তুমি কেন বসাতে পারবো না? আমার কেন গায়ের উপরে বসাতে হবে? প্রশ্নটা এটাই, মানে আমাদের জায়গা থাকতেও আমি কেন ওর গায়ের উপর বসাবো? এটা ছিল মেজর ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা আমি এক্সপ্লেন করলাম। দিস ইজ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ডাইরেক্ট ম্যাপিং টেকনিক, যে আমাদের লাইন খালি রয়েছে তাও আমি বসাতে পারছি না। আমাকে যেখানে বসানো রয়েছে তাকে বার করে আমাকে বসাতে হবে।
পরবর্তীকালেও তো আবার B0 লাগতে পারে, তখন তো আবার মিস হবে, আবার নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল। সেই ডিসঅ্যাডভান্টেজটাকে আমাদের সলভ করতে গেলে আমাদের কি এসেছিল, ফুললি অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক। এখানে কি বলছে, এখানে বলছে এরকম কোনো ফর্মুলার কোনো পাবন্দি নেই। তাহলে ফর্মুলাটা আমি এখান থেকে মুছে দিলাম, বলে কোনো ফর্মুলা এখানে নেই, এখানে কোনো রকম কোনো বার্ডেন নেই। বলছে যে কোনো ব্লককে তোমরা যে কোনো লাইনে বসাতে পারো। মানে তার মানে ভেবে নাও যে আমাদের যেহেতু মেমোরিতে 32খানা ব্লক, 32খানা ব্লক যেখানে জায়গা পাবে সেখানে বসবে। সিম্পল বাংলা ভাষায় ফের বলছি, নোট করে নিতে পারো, যে কোনো ব্লক যে কোনো লাইনে বসতে পারে, কোনো রকম কোনো মাথার দিব্যি এখানে কিন্তু বলা নেই। যে কোনো ব্লক যে কোনো ক্যাশের লাইনে তোমরা বসাতে পারো, এই হচ্ছে বেসিক সিনারিও। তার মানে এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল যে এটা আমরা লাস্ট ভিডিওতেও এক্সপ্লেন করেছিলাম। যদি মেমোরিকে আমাদের, তাহলে সিপিইউ সবসময় ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের দেবে, যেহেতু আমাদের 128খানা ওয়ার্ড আছে, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসের যে নাম্বার অফ বিট হবে লগ বেস টু 128 করলে আমি পাবো 7, মানে 7খানা বিটের কিন্তু আমাদের সবসময় সিপিইউ কিন্তু আমাদের অ্যাড্রেস জেনারেট করবে। সেই 7টা বিটের মধ্যে আমরা অলরেডি লাস্ট লেকচার এগুলো সব ডিসকাস করেছি যে আমাদের ব্লক অফসেট থাকবে 7খানা। যদি ফিজিক্যাল যে অ্যাড্রেসকে যদি আমরা র্যামের রেসপেক্টে ভাবি, তাহলে ব্লক অফসেট থাকবে, আর কি থাকবে, ব্লক নাম্বার থাকবে। ঠিক আছে, তো ব্লক অফসেট মানে আমাদের এক একটা ব্লকে কতগুলো করে আমাদের ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো বিট লাগে। তো আমাদের 4টে ওয়ার্ড রয়েছে, তা তোমরা যদি এখানে করো লগ বেস টু 4 করো, তাহলে পেয়ে যাবে কি 2 অ্যান্সার পাবে। তার মানে বুঝতে পারলে যে ব্লক অফসেটকে আমরা 2টো বিট দিয়ে আইডেন্টিফাই করতে পারি। আর কতগুলো ব্লক আছে এখানে, আমাদের টোটাল 32টা ব্লক আছে। ব্লক নাম্বার মানে হচ্ছে 32টা ব্লককে আইডেন্টিফাই করার জন্য কতগুলো বিট লাগবে। লগ বেস 2 আমাদের 32 দিলে আমরা 5 পেয়ে যাবো, বা আমরা 7 - 2 করলেও 5 পাবো। এখানে তুমি 5 লিখতে, মানে 5টা বিট দিয়ে আমি ব্লক নাম্বার আইডেন্টিফাই করি, আর 2টো বিট দিয়ে আমি ব্লক অফসেটকে আইডেন্টিফাই করি। লাস্ট লেকচারে এরকম একটা গল্প দিয়ে আমি বুঝিয়েছিলাম। এইবার প্রশ্নটা হয়ে যাচ্ছে যে ক্যাশের রেসপেক্টে কি হবে। আমি যদি সেম ধরে নাও যে 7খানা বিটের ধরে নাও, আমি লাস্ট লেকচারে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটাই যদি আমি এখানে রাখি যে 0000001, তারপরে 0100 ধরে নাও, এই যে অ্যাড্রেসটা সিপিইউ জেনারেট করলো, আমাদের ক্যাশের কনফিগারেশনটা বুঝতে হবে। দেখো আমরা ডাইরেক্ট ম্যাপিং এ কি বলেছিলাম যে এই 7খানা বিট যদি ওএস যদি ক্যাশে খুঁজতে চায়, তাহলে কিন্তু ক্যাশের যেটা লজিক্যাল অ্যাড্রেস বলতে পারি, ফিজিক্যাল অ্যাড্রেস তো সিপিইউ এটা দিয়ে দিয়েছে, বাট ক্যাশের হিসাবে লজিক্যাল অ্যাড্রেস কিভাবে ভাগ হবে, তো এইটুকু তো জানি। কিন্তু এই ফুল অ্যাসোসিয়েটিভ টেকনিকে আমাদের কিন্তু এটা কিন্তু 2 ভাগে ভাগ হয়, 3 ভাগে ভাগ হয় না। কারণ কি ডাইরেক্ট অ্যাড্রেসিং এ কিন্তু আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। ফার্স্টেরটা ছিল ট্যাগ বিট, সেকেন্ডটা ছিল লাইন বিট, আর লাস্টেরটা ছিল ব্লক অফসেট। কিন্তু এখানে তা হয় না, এখানে হচ্ছে ফার্স্টেরটা হয়ে যাবে ট্যাগ বিট, আর সেকেন্ডেরটা হয়ে যাবে হচ্ছে ব্লক অফসেট হয়ে যাবে। কোনো লাইনের কোনো ব্যাপারই নেই, মাথায় রাখবে। কেন লাইনের ব্যাপার নেই? কারণ কি এখানে কোনো ফিক্সের কোনো ব্যাপারই নেই না, যে কোনো ব্লক যে কোনো তোমাদের এতে এসে বসতে পারে, যে কোনো লাইনে বসতে পারে। তো আমাদের তো গল্প নেই, আমাদের এইটুকু জানি যে আমাদের প্রত্যেকটা ফিল্ডে কিন্তু একটা করে ট্যাগ বিট আছে। এটা ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা ফিল্ডে একটা করে, প্রত্যেকটা লাইনের সাথে একটা করে কিন্তু ট্যাগ বিট কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। কত বিটের ট্যাগ হবে কি করে বুঝবো, দেখো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ব্লক অফসেট মানে কি, মানে এক একটা ব্লকে কতগুলো ওয়ার্ড থাকবে। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড, সেটা অবভিয়াসলি সিমিলার অ্যাজ মেন মেমোরির মতনই হবে। 4টে ওয়ার্ড এসেই 4টে আমাদের ক্যাশে বসবে এক একটা লাইনের মধ্যে। তো সেই সূত্রে গেলে আমাদের মানে কতগুলো বিট লাগবে রিপ্রেজেন্ট করার জন্য। যদি ক্যাশের ক্ষেত্রেও ভাবি, তাহলে আমাদের দুটো বিট ইজ মোর দ্যান এনাফ টু রিপ্রেজেন্ট 4 আমাদের যে ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করার জন্য। রিমেনিং কতগুলো পড়ে রয়েছে, আমাদের রিমেনিং 5 বিট পড়ে রয়েছে যেখানে ট্যাগকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার গল্পটা মানে কি, এই গল্পটা এখানে চলে আসি। এই 5টা বিট ট্যাগের গল্পটা যখন লাস্ট লেকচারে ডিসকাস করেছিলাম, ট্যাগ কি বলেছিলাম ভালো করে ভেবে দেখো। দেখো এখানে এক একটা লাইনের মধ্যে মানে কোন কোন ব্লক এসে বসতে পারে, সেই ব্লকটারই আমাদের এই ট্যাগ পোর্শনটা বোঝায়। আমি আরো সিম্পল করে বলছি, লাস্ট লেকচারেও বলেছি যে আমাদের ধরে নাও লাইন 0তে আমাদের টোটাল 32খানা ব্লকই বসতে পারে। তাহলে B0 থেকে তুমি ধরে নাও B31, যে কোনো ব্লক অ্যাট এ টাইম একটাই আসবে। মানে কমফর্টেবল টু সিট, মানে কম্প্যাটেবল যদি কথাটা ইউজ করি আমি, যে কারা কারা বসতে পারে L0তে, তুমি বলবে 32খানা ব্লকই বসতে পারে। বাট প্রশ্নটা এখানে দাঁড়াচ্ছে যে কোন ব্লকটা এসে বসেছে। তো কোন ব্লকটা এসে বসে আছে সেটা আমাকে সবসময় ট্যাগ বিট বলে দেয়। তো এখানে দেখো যে কতগুলো ব্লক আসতে পারে, দেখো 32টা ব্লকই এসে বসতে পারে। তাহলে ট্যাগ বিট
কিভাবে আইডেন্টিফাই হচ্ছে দেখো, তুমি যদি করো লগ বেস টু বলেছিলাম, লগ বেস টু 32 মানে কি 5, তাই দেখো ট্যাগ বিট কিন্তু মিলে গেল, 5ই রয়েছে, কিন্তু এই বলতে চেয়েছি দেখো কোন ব্লকটা এসে বসেছে সেটা কিন্তু ট্যাগ বিট রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কোন ব্লকটা এসে বসেছে সেটা কিন্তু ট্যাগ বিট। ধরে নাও আমি এটা এক্সাম্পলে তোমাদের বলছি, যদি ধরে নাও আমি এই জায়গাটা মুছে, ধরে নাও আমি বললাম যে ধরে নাও বি জিরোটাই এসে L0-তে বসছে, তো বি0 মানে কি, এই ব্লক 0-র মধ্যে তার মানে এই 4টে ওয়ার্ড বসছে, W0, W1, W2, W3। W0 যদি আমি ডেসিমাল সরি বাইনারি রিপ্রেজেন্টেশন করে দিলে কিরকম দেখতে হবে, সবগুলো 0, তাহলে আমাদের 7খানা 0 হওয়া উচিত এই হিসাবে। তো 7খানা 0-র মধ্যে গেলে প্রথম 5টা যে 0 আছে সেটা কিন্তু ট্যাগে অ্যালোকেট করে দেওয়া হয়। ঠিক আছে, এরকম ভাবে ট্যাগে 5টা 0 অ্যালোকেট করে দেওয়া হয়। এবার সিপিইউ যখন যে অ্যাড্রেসটা জেনারেট করে সেটাকেও এইভাবে ভাগ করা হয়, 0 0 1 0 1 হয়ে গেল, তাহলে এই একটা পোর্শন হয়ে গেল, আর 0 0 একটা আলাদা পোর্শন, তাহলে এই পোর্শনটা ট্যাগের জন্য, এটা হচ্ছে ব্লক অফসেটের জন্য। ঠিক আছে, তাহলে এই ট্যাগ এর পোর্শন দিয়ে সবগুলো ট্যাগের কিন্তু কম্পারিজন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে সবগুলো ট্যাগকে ম্যাচ করানো হয় যে কোন ট্যাগের সাথে ম্যাচ খাচ্ছে, যদি ম্যাচ খায় তাহলে গিয়ে তার সেই পজিশনের ওয়ার্ডটাকে তুলে সিপিইউ কে পাঠাবে। আর যদি সবগুলো ট্যাগকে ম্যাচ করার পরও যদি কোনোটা ম্যাচ ফাইন্ড আউট না, মানে কম্পেয়ার করার পর যদি কোনোটা ফাইন্ড আউট বা ম্যাচ না পায়, তাহলে বলে দেওয়া হবে ক্যাশ মিস। তার মানে আমাদের কোথায় গিয়ে খুঁজে আনতে হবে, আমাদের কিন্তু মেন মেমোরিতে গিয়ে বা র্যামে গিয়ে কিন্তু খুঁজে নিয়ে আসতে হবে এই ওয়ার্ডটা। এই হচ্ছে বেসিক সিনারি, ওটা কিন্তু ক্লিয়ার করে নাও। তাহলে ফুললি অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক একটা জিনিস কি হচ্ছে, এখানে কোনো ফর্মুলা নেই, তো একটা বড় অ্যাডভান্টেজ যে আমরা যে কোনো ব্লক যেখানে এসে বসাতে পারি। বাট এখান থেকে বড় ডিসঅ্যাডভান্টেজটা কি আসছে বলো তো দেখি। বড় ডিসঅ্যাডভান্টেজটা আসছে হচ্ছে একটাই জিনিসের, যে আমাদের এখানে নাম্বার অফ কম্পারিজন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেখো যতগুলো লাইন থাকবে আমাদের ক্যাশের মধ্যে, ততগুলো লাইনে আমাদের কিন্তু কম্পেয়ার করতে হবে আমার যে অ্যাড্রেসটা যে সিপিইউ জেনারেট করেছে, ওই অ্যাড্রেসের যে প্রথম যে ট্যাগ বিটটাকে প্রত্যেকটা ট্যাগের সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ট্যাগের সাথে, ধরো না এই ট্যাগের সাথে ফার্স্ট একে কম্পেয়ার করলাম, তারপর একে কম্পেয়ার করব, তারপর একে কম্পেয়ার করব, তারপর এরকম সবগুলো ট্যাগের সাথে কম্পেয়ার করা হবে। তাহলে কম্পারেটর সার্কিট তাহলে থাকবে হিসাব মতন, তো সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য ডিসঅ্যাডভান্টেজ, এখানে কিন্তু অনেকগুলো কম্পারিজন ইউজ হচ্ছে। দ্যাটস দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ ফুললি অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক। একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ দূর করেছে, ডাইরেক্ট ম্যাপিং এর ডিসঅ্যাডভান্টেজটা দূর করেই ফুল অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক এসছে, এইটুকু তো ক্লিয়ার হয়ে গেলে। বাট সেটাকে ডিসঅ্যাডভান্টেজ দূর করাতে গিয়ে এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ চলে আসলো, যে কি আমাদের কম্পারিজন বেশি হয়ে যাচ্ছে, ট্যাগ বিট বেশি হয়ে যাচ্ছে। যতগুলো বিটের ট্যাগ হবে ততগুলো আমাদের কম্পারেটর সার্কিটে, ততগুলো বিটের কম্পারেটর সার্কিট আমাদের বানাতে হবে। তো দ্যাটস আ বড় ডিসঅ্যাডভান্টেজ হয়েছে, কম্পারিজন বেশি হয়ে যাচ্ছে, সময় এখানে অনেক বেশি খাবে। যত কম্পারিজন বেশি হয়ে যাবে তত সময় কিন্তু বেশি খাবে, তাহলে আমি একটা সময় কমাতে গিয়ে আরো সময় বাড়িয়ে দিলাম, তো সেটা তো হওয়া উচিত না। দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ অফ ফুললি অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক। কনসেপ্টটা ডাইরেক্ট ম্যাপিং এর মতন, বাট আমরা যে যখন লজিক্যাল অ্যাড্রেস ভাববো ক্যাশের জন্য, তখন কিন্তু এখানে কোনো লাইনের গল্প থাকবে না। ডাইরেক্ট ম্যাপিং এ ছিল লাইন এর কনসেপ্ট ছিল, কিন্তু এটা এখানে একদম নেই। এখানে শুধু ট্যাগ, প্রথম পোর্শনে ট্যাগ রয়েছে আর লাস্ট পোর্শনে বিট অফসেট। কেন? এমনকি যে কোনো আমাদের ব্লক এসে যে কোনো লাইনে বসতে, প্রত্যেকটা লাইনেই 32খানা ব্লক ক্যান সিট, বসবে একজন বাট বসতে পারে সবাই। প্রশ্নটা এরকম, আগে যেরকম রিজার্ভেশন ছিল যে না এই সিটে এরাই বসবে, এখানে কোনো রিজার্ভেশনের টেকনিক নেই, এখানে যে কোনো লোক যে কোনো জায়গায় এসে বসতে পারে। কিন্তু তাহলে তার হিসাব মতো যতগুলো আমাদের ব্লক থাকবে ততগুলো আমাদের ট্যাগ, ততগুলো হয়ে যাবে আমাদের, তাই না? ততগুলো আমাদের সেই দিয়ে ট্যাগ বিট আমাদের ওইভাবে চলে আসবে, মানে অতগুলো ব্লক এসে বসতে পারে না। কোনটা বসেছে আছে সেটা ট্যাগ বিট রিপ্রেজেন্ট করছে। কি করে বললাম, বলে দিলাম আমি, কোন ব্লকটা এসে বসেছে, যখনই যে ব্লকটা বসবে সেই হিসাবে ট্যাগ বিট চেঞ্জ হয়ে যাবে। তো ট্যাগ বিটকে কিন্তু সিপিইউ কিন্তু ফাইনাল যখন অ্যাড্রেস জেনারেট হবে ওই হিসাবে কম্পিউটার সার্কিট থাকবে ইন্টারনালি, সেখানে কম্পারিজন করা হয় যে আমার সিপিইউ অ্যাড্রেসের ট্যাগ বিট আর আমার যে ক্যাশের ট্যাগ বিটটা ম্যাচ খাচ্ছে কিনা। যদি ম্যাচ খায় তো ভেরি গুড, ওইখানে থেকে তুলে নিয়ে দিয়ে দেওয়া হবে, আর যদি ম্যাচ না খায় তাহলে আমাদের একদম আমাদের র্যামে গিয়ে দেখা হবে। এই হচ্ছে বেসিক গল্প। তো এই ছিল ফুল অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং টেকনিক। আশা করি তোমরা কনসেপ্টটা খুব এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।